ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান ক্লাসে আজকে আমরা পড়ব আমাদের যে চ্যাপ্টারটা চলছিল গ্যাসের আচরণ, সেই গ্যাসের আচরণ চ্যাপ্টারের অন্তর্গত চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র সম্পর্কে এর আগে আমরা ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা পড়ব চার্লসের সূত্র থেকে কিভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায়। আমরা এর আগের ক্লাসে দেখেছি যে চার্লসের সূত্রের গাণিতিক রূপটি হলো ভিটি ইজ ইকাল টু ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই 273 বা ভিটি ইজ ইকাল টু ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই 273, যাকে ইকুয়েশন 1 দ্বারা লেখা হয়েছে। এটি ছিল আমাদের চার্লসের সূত্রের গাণিতিক রূপ, যেখানে উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে টি ডিগ্রি সেন্টিগ্রেডে বৃদ্ধি করা হয়েছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন ছিল ভি জিরো এবং টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হয়েছে ভিটি। দেখো এখানে লেখা আছে ভি জিরো হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন এবং ভিটি হলো টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন। এই সমীকরণটি তখনই সার্থক হবে যদি গ্যাসের ভর এবং গ্যাসের চাপ এই দুটি ভৌত রাশি ধ্রুবক থাকে। এখন এই সমীকরণটাকে আমরা একটু অন্যভাবে ব্যবহার করছি। কিভাবে? গ্যাসের উষ্ণতা যদি ক্রমশ হ্রাস করতে থাকি, আমরা গ্যাসের উষ্ণতা ক্রমশ হ্রাস করতে থাকলে, অর্থাৎ গ্যাসের উষ্ণতা ক্রমশ কমাতে থাকলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন হবে ভিটি ইজিক্যাল টু, কি করব আমরা সমীকরণ একে যেখানে টি লিখেছিলাম সেই টি এর জায়গায় আমরা বসাবো -273, এই মানটা বসাবো, কারণ গ্যাসের উষ্ণতা এখানে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাওয়া হয়েছে বা কমানো হয়েছে। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন হবে ভিটি ইজিক্যাল টু ভি জিরো ইন্টু ওয়ান প্লাস -273/273। তাহলে এই সমীকরণ বা এই ভ্যালুগুলোকে যদি আমরা সমাধান করি, দেখো ওপরে 273, নিচে 273 ক্যান্সেল হয়ে যায়, পড়ে থাকে ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ানের ভ্যালু 0। সুতরাং এই সমীকরণটা থেকে আমরা একটা সুন্দর সিদ্ধান্তে আসতে পারি এই গণনাটা থেকে। কি? সুতরাং -273 ডিগ্রি সেলসিয়াস হলো এমন একটি উষ্ণতা, যে উষ্ণতায় চার্লসের সূত্রানুযায়ী যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাই এই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। আবার বলছি, -273 ডিগ্রি সেন্টিগ্রেড হলো এমন একটি উষ্ণতা যে উষ্ণতায় চার্লসের সূত্রানুযায়ী যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, যেটা আমরা একটু আগেই দেখলাম এই গণনাটায়। তাই এই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। তাহলে দেখো চার্লসের সূত্রের গাণিতিক রূপ ব্যবহার করে আমরা পেলাম যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাই একে আমরা পরম শূন্য উষ্ণতা নাম দিয়েছি বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার বলেছি। এখন প্রশ্ন হলো, একে পরম শূন্য উষ্ণতা বলা হচ্ছে কেন বা অ্যাবসোলিউট বলা হচ্ছে কেন? -273 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে উষ্ণতা যদি আরও কমানো হয়, ধরো গ্যাসের উষ্ণতা -273 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাওয়ার পর উষ্ণতাকে আরও ডিক্রিজ করা হলো বা কমানো হলো, তখন চার্লসের সূত্রানুযায়ী গ্যাসের আয়তন ঋণাত্মক হয়ে যাবে, যা বাস্তবে সম্ভব নয়, কারণ আমরা জানি আয়তন একটা ধনাত্মক বাস্তব রাশি। কিভাবে হয়? ধরো তুমি উষ্ণতা করলে টি ইজিক্যাল টু -274 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা -273 ডিগ্রির থেকেও কম। তাহলে তখন গ্যাসের আয়তন হবে কত? ভিটি ইজিক্যাল টু ভি জিরো ইন্টু ওয়ান প্লাস -274/273, তার মানে ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস 274/273, এবং এটাকে গণনা করলে আমরা এখান থেকে পাচ্ছি যে ভিটি এর ভ্যালু হয়ে যাচ্ছে -V0/273, যা কিনা একটা ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ মান। এবার গ্যাসের আয়তন যেহেতু একটা বাস্তব রাশি, এই বাস্তব রাশির মান কখনোই ঋণাত্মক হতে পারে না। সুতরাং আমরা দেখলাম যে কোনো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যদি তার উষ্ণতা -273 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাওয়া হয়, তাহলে তার আয়তন শূন্য হয়ে যায় চার্লসের সূত্র অনুযায়ী, এবং যদি উষ্ণতা তার থেকেও কমানো হয় তাহলে গ্যাসের আয়তন ঋণাত্মক হয়ে যায়, যা বাস্তবে সম্ভব নয়। এই কারণে আমরা -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে বলে থাকি অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার বা পরম শূন্য উষ্ণতা। এইভাবে চার্লসের সূত্রের গাণিতিক রূপকে কাজে লাগিয়ে আমরা পরম শূন্য উষ্ণতার ধারণাটি করতে পারি। সুতরাং
চার্লসের সূত্র থেকে আমরা জানতে পারলাম যে যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন চার্লসের সূত্র অনুযায়ী শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য উষ্ণতা বলা হয় বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বলা হয়, যেটা আমরা আগের গণনাতে দেখলাম। এবারে এর বাস্তব প্রকৃতি কি হয় বা বাস্তবে এটা সম্ভব কিনা সেই সম্পর্কে আমরা একটু ধারণা করে নেব। বাস্তবে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাওয়া সম্ভব নয়। অর্থাৎ আয়তন একটা ভৌত রাশি। আয়তন মানে কোনো গ্যাসীয় পদার্থ বা যে কোনো পদার্থ কতটা স্থান দখল করে তাকে বোঝায়। এবার গ্যাসের আয়তন শূন্য হয়ে যাওয়া মানে আসলে সেই পদার্থটা বা বস্তুটা বা সেই গ্যাসীয় বস্তু পদার্থটা কোনো স্থান দখল করছে না। তার মানে কি পদার্থটা ভ্যানিশ করে গেল? এখানে কিন্তু ম্যাজিক্যাল কোনো ব্যাপার নেই, এটা পুরোটাই সায়েন্স বা বিজ্ঞান। তাহলে আমরা খেয়াল রাখবো যে বাস্তবে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে চার্লসের সূত্র থেকে যেটা আমরা পেলাম সেটা একটা গাণিতিক সমাধান বা একটা গাণিতিক মান। এখন আমরা দেখে নিই যে বাস্তবে কি হয়। বাস্তবে যেটা হয় সেটা হলো এত নিম্ন উষ্ণতায় আসার অনেক আগেই, এখানে নিম্ন উষ্ণতা বলতে পরম শূন্য উষ্ণতা বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কথা বলা হচ্ছে। অর্থাৎ গ্যাসের আয়তনকে শূন্য হতে গেলে গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে ক্রমশ কমাতে হবে। এবার 0 ডিগ্রি থেকে -1, -2, -10, -50, -100, -150 এইভাবে কমাতে থাকলে আমরা ক্রমশ নিম্ন উষ্ণতায় পৌঁছাবো এবং একটা সময় আসবে যখন গ্যাসের উষ্ণতা -273 ডিগ্রি সেলসিয়াস হবে। কিন্তু বাস্তবে দেখা যায় যে এত নিম্ন উষ্ণতায় আসার বা পৌঁছানোর অনেক আগেই সব গ্যাস তরলে পরিণত হয়। খুব ইম্পর্টেন্ট কথা, যে গ্যাসের উষ্ণতা যত কমানো হয় তত আমরা জানি সেটা আর গ্যাসীয় পদার্থে থাকে না, সেটার অবস্থার পরিবর্তন ঘটে এবং যে কোনো বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে -273 ডিগ্রি সেলসিয়াসে আসার অনেক আগেই ওই গ্যাসগুলি ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়েছে, অর্থাৎ তাদের অবস্থার পরিবর্তন ঘটে গিয়েছে। এবার তরল বা কঠিনের ক্ষেত্রে কিছু কিছু গ্যাস আছে যারা এই নিম্ন উষ্ণতায় কঠিনেও পরিণত হয়ে যেতে পারে। তাহলে তরল বা কঠিনের ক্ষেত্রে চার্লসের সূত্র কিন্তু প্রযোজ্য হয় না। তাহলে আমরা বাস্তবে যেটা পাই সেজন্য বাস্তবে পরম শূন্য উষ্ণতা পাওয়া যায় না। অর্থাৎ বাস্তবে তুমি কোনো গ্যাসের উষ্ণতা -273 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাচ্ছ এবং সেটা বাস্তবে গ্যাসীয় পদার্থতেই যদি বিরাজ করে বা গ্যাসীয় পদার্থ হিসাবেই থাকে তবেই তার আয়তন শূন্য হওয়া সম্ভব। কিন্তু বাস্তবে দেখা যায় যে -273 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর অনেক আগেই, অর্থাৎ এত নিম্ন উষ্ণতায় আসার অনেক আগেই গ্যাসীয় পদার্থগুলি ঘনীভূত হয় এবং তাদের অবস্থার পরিবর্তন হয়ে তারা তরল বা কঠিনে পরিণত হচ্ছে। আর তরল বা কঠিনের ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য হয় না, ফলে বাস্তবে গ্যাসের আয়তন শূন্য হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটে না। কাজেই আমরা খেয়াল রাখবো যে চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তন যে শূন্য হয় সেটা কেবলমাত্র একটা গাণিতিক মান। এর পরের অংশে আমরা আলোচনা করেছি যে চার্লসের সূত্র থেকে কিভাবে এই পরম শূন্য উষ্ণতার ধারণাকে কাজে লাগিয়ে উষ্ণতা পরিমাপের স্কেল তৈরি করা যায়, যাকে পরম উষ্ণতা স্কেল বা কেলভিন স্কেলও বলা হয়ে থাকে। বিজ্ঞানী লর্ড কেলভিন প্রথম এই পরম শূন্য উষ্ণতার ধারণাকে কাজে লাগিয়ে উষ্ণতা পরিমাপের একটা স্কেল তৈরি করেছিলেন। তাই তার নাম অনুসারে একে কেলভিন স্কেলও বলা হয়, অ্যাবসলিউট স্কেল অর কেলভিন স্কেল অফ টেম্পারেচার। কি জিনিসটা সেটা আমরা একটু দেখে নিই। অ্যাবসলিউট স্কেল বা কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার ধারণাকে কাজে লাগানো হয়। কিভাবে লাগানো হয় দেখো, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে শূন্য ধরে, কেন শূন্য ধরবো? কারণ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে শূন্য ধরে তাপমাত্রার প্রতি ডিগ্রিকে যদি 1 ডিগ্রি সেলসিয়াসের সমান করে মাপা হয় তবে উষ্ণতা পরিমাপের যে স্কেল পাওয়া যায় তাকে উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল বলা হয়। আবার বলছি, -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে শূন্য ধরা হলো, এমন একটা টেম্পারেচার স্কেল তৈরি করা হলো যেখানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে জিরো। এবারে প্রত্যেক 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য ওই থার্মোমিটার স্কেলের উষ্ণতার বৃদ্ধি হচ্ছে শূন্য, তারপর 1, তারপর 2, তারপর 3, এইভাবে পরপর বৃদ্ধি করা হলো। তাই বলা হচ্ছে যে শূন্য ধরে তাপমাত্রার প্রতি ডিগ্রিকে যদি 1 ডিগ্রি সেলসিয়াসের সমান করে মাপা হয় তবে
উষ্ণতা পরিমাপের যে স্কেল পাওয়া যায় তাকে আমরা উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল বলে থাকি। এই ধারণাটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা কেলভিন স্কেল তৈরি করি সেটা এর পরের অংশে একটি ডায়াগ্রামের সাহায্যে দেখানো হয়েছে। তাহলে আমরা উষ্ণতা পরিমাপের স্কেল তৈরি করছি পরম শূন্য উষ্ণতার ধারণাকে কাজে লাগিয়ে, যার নাম দিয়েছি আমরা অ্যাবসোলিউট স্কেল বা পরম স্কেল আর কেলভিন স্কেল থার্মোমিটার। দেখো এখানে ছবিতে দেখানো হয়েছে একটি সেলসিয়াস স্কেল থার্মোমিটার কীরকম দেখতে হয়। সেলসিয়াস স্কেল থার্মোমিটারের একটি ডায়াগ্রাম দেখানো হয়েছে, কেলভিন স্কেল থার্মোমিটারের একটি ডায়াগ্রাম দেখানো হয়েছে। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যেটা -273 ডিগ্রি সেলসিয়াস, দেখো এখানে লেখা আছে ডিগ্রি সেলসিয়াস, আর কেলভিন স্কেল বা পরম স্কেলে উষ্ণতাকে শুধু ক্যাপিটাল কে দিয়ে লেখা হয়, যেটা এসআই পদ্ধতিতে উষ্ণতা পরিমাপের একক। তাহলে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস, আর কেলভিন স্কেল বা পরম স্কেলে হচ্ছে ক্যাপিটাল কে। এবারে লর্ড কেলভিন যে কনসেপ্টটা কাজে লাগালেন, যে ধারণাটা, সেটা হলো সেলসিয়াস স্কেলে যে উষ্ণতাটা -273 ডিগ্রি সেলসিয়াস, সেটার করসপন্ডিং টেম্পারেচার কেলভিন স্কেলে উনি ধরলেন 0 কেলভিন। সেলসিয়াস স্কেলে যেটা তাহলে -272, তার মানে উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি পেল, কেলভিন স্কেলে সেটা হয়ে গেল 1 কেলভিন, অর্থাৎ 0 থেকে 1 ডিগ্রি বৃদ্ধি পেল। সেলসিয়াস স্কেলে -273 থেকে -271, আবার উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি পেল। কেলভিন স্কেলও 1 কেলভিন থেকে 2 কেলভিন হলো, উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি পেল। এখানে -271 থেকে -270, এখানে 2 কেলভিন থেকে 3 কেলভিন, অর্থাৎ দুটো সমান পরিমাণ অনুপাতে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এখানেও 1 ডিগ্রি বৃদ্ধি বলতে যা বোঝাচ্ছে, এখানেও 1 ডিগ্রি বলতে তাই বোঝাচ্ছে, শুধু মানটা আলাদা। অর্থাৎ সেলসিয়াস স্কেলের -273 ডিগ্রি সেলসিয়াসটা কেলভিন স্কেলের 0 কেলভিনের সাথে সমান করে আমরা উষ্ণতা পরিমাপের যে স্কেল তৈরি করলাম তার নাম দেওয়া হলো পরম স্কেল বা অ্যাবসলিউট স্কেল বা কেলভিন স্কেল থার্মোমিটার। তাহলে এইভাবে যদি আমি ক্রমশ বৃদ্ধি করতে থাকি, তাহলে দেখো এখান থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার জানা যায় যে এইভাবে উষ্ণতা বৃদ্ধি করতে থাকলে 0 ডিগ্রি সেলসিয়াসে যখন আমি পৌঁছাবো, তার সংশ্লিষ্ট কেলভিন স্কেলের তাপমাত্রাটা কত হবে, এটা বার করার জন্য এর পাশে একটা সুন্দর গাণিতিক ব্যাখ্যা দেওয়া হয়েছে বা গাণিতিক ব্যাখ্যা আমরা পেতে পারি। দেখো -273 মানে 0 কেলভিন, তাহলে এই জিরো ভ্যালুটা -273 থেকে কি করে পাওয়া গেছে? -273 সঙ্গে +273, অর্থাৎ সেলসিয়াস স্কেলের যে পাঠ, সেই পাঠের সঙ্গে যদি তুমি 273 এই সংখ্যাটাকে যোগ করো, তাহলেই কেলভিন স্কেলের উষ্ণতাটা পাওয়া যাচ্ছে। তাহলে -273 মানে -273 +273 = 0 কেলভিন। একইভাবে -272 ডিগ্রি সেলসিয়াস মানে হলো -272 +273, যোগ করলে আমরা পাই 1 কেলভিন। ঠিক একইভাবে -271 মানে -271 +273 মানে 2 কেলভিন। ঠিক এইভাবে চলতে চলতে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা পৌঁছাই, তাহলে দেখা যায় 0 ডিগ্রি সেন্টিগ্রেডের সংশ্লিষ্ট পরম উষ্ণতাটা হবে 0 +273, অর্থাৎ 273 কেলভিন। ঠিক একইভাবে তাপমাত্রা বৃদ্ধি করতে করতে যদি যে কোনো একটা উষ্ণতা আমরা নিই সেলসিয়াস স্কেলে T ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমরা বলতে পারি তার সংশ্লিষ্ট পরম স্কেলের উষ্ণতা বা কেলভিন স্কেলের উষ্ণতা হবে ক্যাপিটাল টি স্মল টি +273, যেখানে স্মল টি হলো সেলসিয়াস স্কেলের উষ্ণতা, তার সাথে 273 বা 273 এই সংখ্যাটিকে যোগ করলে আমরা কেলভিন স্কেলের উষ্ণতার মানটা পাই। ঠিক যেভাবে 100 ডিগ্রি সেলসিয়াস এর কেলভিন স্কেলে মান হবে 100 + 273, দ্যাট ইজ 373 কেলভিন। সুতরাং ইন জেনারেল আমরা বলতে পারি যে সেলসিয়াস ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক হলো সেলসিয়াস স্কেলের উষ্ণতা T ডিগ্রি সেন্টিগ্রেড এবং কেলভিন স্কেলের উষ্ণতা T কেলভিন হলে তাদের মধ্যে সম্পর্কটি দাঁড়ালো ক্যাপিটাল টি স্মল টি +273, অথবা স্মল টি ক্যাপিটাল টি -273। এইভাবে আমরা কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারি। বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানে কিন্তু আমাদের এই সেলসিয়াস থেকে কেলভিন বা কেলভিন থেকে সেলসিয়াসের পরিবর্তন করতে হতে পারে। তাহলে আমরা খেয়াল রাখবো সম্পর্কটা, এবং এটাও একটা মনে রাখার বিষয় যে সেলসিয়াস স্কেলে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পাওয়া মানে কেলভিন স্কেলেও
1 ডিগ্রি করেই উষ্ণতা বৃদ্ধি পাওয়া, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির পরিমাণটা একই, শুধু এখানে যার মান -273 কেলভিন স্কেল বা পরম স্কেলে তার মান হলো 0 কেলভিন। এই হিসাবটা আমরা একটু খেয়াল রাখবো। তাহলে আমরা উষ্ণতার চার্লসের সূত্র ব্যবহার করে উষ্ণতার পরম স্কেল তৈরি করতে পেরেছি, যেখানে উষ্ণতার পরম স্কেলে বা কেলভিন স্কেলের উষ্ণতাগুলিকে 0 কেলভিন, 1 কেলভিন, 2 কেলভিন এইভাবে নির্দেশ করা হয়। এবং আমরা এও জেনেছি যে -273 ডিগ্রি সেলসিয়াস একে পরম শূন্য উষ্ণতা বলা হয়, এবং এই পরম শূন্য উষ্ণতায় কেলভিন স্কেলের মান হয় 0 কেলভিন বা 0 কেলভিন। এই উষ্ণতার পরম স্কেলের সাহায্যে বা এই পরম স্কেলটাকে কাজে লাগিয়ে আমরা চার্লসের সূত্রটাকে আবার নতুনভাবে লিখতে পারি, বা চার্লসের সূত্রটাকে নতুনভাবে ব্যাখ্যা দেওয়া যায়। কিরকম? সেলসিয়াস স্কেলে উষ্ণতা যদি T°C হয় এবং কেলভিন স্কেল বা উষ্ণতার পরম স্কেলে উষ্ণতা যদি T কেলভিন হয়, তাহলে এইমাত্র আমরা দেখলাম যে ক্যাপিটাল টি ইজিক্যাল টু স্মল টি প্লাস 273। এটা হচ্ছে উষ্ণতার কেলভিন স্কেলের সাথে সেলসিয়াস স্কেলের সম্পর্ক, যাকে ইকুয়েশন 1 দিয়ে লেখা হয়েছে। আবার দেখো, চার্লসের সূত্রের যে গাণিতিক রূপ সেটা আমরা পেয়েছি। চার্লসের সূত্র থেকে আমরা পাই যে T°C উষ্ণতায় গ্যাসের আয়তন যদি ভিটি হয়, তাহলে ভিটি ইজিক্যাল টু V0 ইন্টু 1 প্লাস T/273। এখন এই ডান দিকের রাশিটিকে আমরা যোগ করছি, তাহলে পাওয়া যাচ্ছে V0 ইন্টু 273 প্লাস T/273। এই 273টাকে বাইরে নিয়ে আসা হলো ব্র্যাকেটে, তাহলে পড়ে থাকলো V0/273 ইন্টু স্মল টি প্লাস 273। আবার ইকুয়েশন 1-এ দেখো, স্মল টি প্লাস 273 মানে হচ্ছে ক্যাপিটাল টি, দ্যাট ইজ কেলভিন স্কেল বা উষ্ণতার পরম স্কেলে উষ্ণতার পরিমাণ। তাহলে ভিটি এর মানটা দাঁড়ালো V0/273 ইন্টু টি প্লাস 273-এর জায়গায় ক্যাপিটাল টি। সো দ্য রিলেশন বিকামস ভিটি ইজ ইকাল টু V0/273 ইন্টু ক্যাপিটাল টি, যেখানে ক্যাপিটাল টি হলো কেলভিন স্কেল বা উষ্ণতার পরম স্কেলে গ্যাসটির উষ্ণতা, ভিটি হলো ওই উষ্ণতায় গ্যাসটির আয়তন, V0 হলো 0°C উষ্ণতায় গ্যাসের আয়তন, যা কিনা একটি ধ্রুবক, এবং 273 হলো একটি সংখ্যা বা একটি ধ্রুবক সংখ্যা, যা আমরা চার্লসের সূত্র থেকে পাই। তাহলে এটিকে আমরা সমীকরণ 2 দ্বারা চিহ্নিত করলাম। তাহলে আমরা চার্লসের সূত্রের গণনায় উষ্ণতার পরম স্কেলের ধারণাকে কাজে লাগালে যে সমীকরণটি পাই সেটি হলো ভিটি ইজ ইকাল টু V0/273 ইন্টু ক্যাপিটাল টি, যাকে সমীকরণ 2 দিয়ে লেখা হয়েছে। এই সমীকরণে V0/273 ইজ ইকাল টু কে ইজ ইকাল টু ধ্রুবক, কারণ V0 হলো 0°C গ্যাসের আয়তন, যা ধ্রুবক, আর 273 এই সংখ্যাটিও একটি ধ্রুবক, যা কিনা চার্লসের সূত্র থেকে আমরা পাই। তাহলে এই ব্র্যাকেটের রাশিটাকে যদি আমরা কে এই ধ্রুবক দ্বারা লিখি এবং T°C বা টি কেলভিন উষ্ণতায় গ্যাসের আয়তন ভিটিকে যদি আমরা শুধু ক্যাপিটাল ভি ধরে নিই, অর্থাৎ শুধু চিহ্নগুলোকে আমরা একটু পাল্টে নিচ্ছি, V0/273 সেই ব্র্যাকেটের রাশিটাকে আমরা ধ্রুবক রাশি কে ধরলাম, আর T°C বা টি কেলভিনে গ্যাসের যে আয়তন স্মল ভিটি সেটিকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে যদি চিহ্নিত করি, তাহলে দেখো সমীকরণ 2টিকে লেখা যায় ক্যাপিটাল ভি ইজ ইকাল টু কে ইন্টু ক্যাপিটাল টি, অর কেটা যেহেতু সমানুপাতিক ধ্রুবক তাই কে ধ্রুবকটিকে সরিয়ে দিলে এই সমান চিহ্নটি উঠে যায় এবং পাই আমরা ভি প্রপোর্শনাল টু টি বা ভি সমানুপাতিক ক্যাপিটাল টি, যেটিকে সমীকরণ 3 দ্বারা লেখা হয়েছে। তাহলে এই সমীকরণটিকে আমরা এখন বলতে পারি যে এটি চার্লসের সূত্রের গাণিতিক রূপ, কারণ চার্লসের সূত্রে পরম শূন্য উষ্ণতার ধারণাকে কাজে লাগিয়ে বা সেলসিয়াসের সঙ্গে কেলভিন স্কেলের সম্পর্ককে কাজে লাগিয়ে আমরা এই সমীকরণটিতে পৌঁছেছি যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে ভি সমানুপাতিক ক্যাপিটাল টি, যেখানে ক্যাপিটাল টি হচ্ছে গ্যাসটির পরম উষ্ণতা বা কেলভিন স্কেলে উষ্ণতা, যাকে সমীকরণ 3 দ্বারা লেখা হয়েছে। তাহলে এই সমীকরণ থেকে দেখো আমরা চার্লসের সূত্রটাকে নতুনভাবে লিখতে পারি। কিভাবে? পরম শূন্য উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্র কি লেখা হয়েছে? স্থির চাপে নির্দিষ্ট ভর কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হবে। চার্লসের সূত্রে ধ্রুবক পদ হলো গ্যাসের চাপ এবং গ্যাসের ভর, তাই এই দুটো প্রথমেই বলে দেওয়া হলো। এবং আমরা এই সমীকরণটা দেখে এখন পাচ্ছি যে স্থির চাপে নির্দিষ্ট ভর কোনো গ্যাসের আয়তন অর্থাৎ ভি ওই গ্যাসের
পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হবে, অর্থাৎ ভি সমানুপাতিক টি। এইটিকে আমরা এখন বলবো চার্লসের সূত্র, বা পরম শূন্য উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্র, বা উষ্ণতার পরম স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্রের স্টেটমেন্ট বা বক্তব্য। সুতরাং চার্লসের সূত্রটিকে কিন্তু আমরা কেলভিন স্কেল বা উষ্ণতার পরম স্কেলের সাপেক্ষেও লিখতে পারি এইভাবে। এইবার এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা চার্লসের সূত্র থেকে যে গাণিতিক সমস্যাগুলি হয় সেই গাণিতিক সমস্যাগুলি সমাধান করার জন্য একটা সূত্র তৈরি করতে পারি। দেখো এখানে লেখা হয়েছে যে গাণিতিক সমস্যা সমাধানের সূত্র। কোনটাকে কাজে লাগাচ্ছি আমরা? এই সূত্রটিকে, যে স্থির চাপে নির্দিষ্ট ভর কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হবে। তার মানে গাণিতিকভাবে লিখলে সম্পর্কটি দাঁড়াচ্ছে এইরকম, যেটিকে আমরা বলছি গাণিতিক সমস্যা সমাধানের সূত্র। ক্যাপিটাল ভি ইজ ইকাল টু কে টি। এটি হলো চার্লসের নতুন যে সূত্রটা আমরা পেয়েছি, যেখানে ক্যাপিটাল টি কিন্তু পরম উষ্ণতা, অর্থাৎ সেলসিয়াস স্কেলে উষ্ণতা নয়, পরম স্কেলে উষ্ণতা বা কেলভিন স্কেলে উষ্ণতা। এখন T1 কেলভিন উষ্ণতায় যদি গ্যাসের আয়তন হয় V1 এবং T2 কেলভিন উষ্ণতায় যদি গ্যাসের আয়তন হয় V2, তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি V1 ইজ ইকাল টু KT1 যখন গ্যাসের চাপ ও ভর স্থির, অর্থাৎ V1/T1 ইজ ইকাল টু K, দ্যাট ইজ ইয়োর ইকুয়েশন 4। আবার V2 ইজ ইকাল টু KT2 যেখানে গ্যাসের ভর এবং চাপ স্থির আছে, তাহলে V2/T2 ইজ ইকাল টু K, দ্যাট ইজ ইয়োর ইকুয়েশন নাম্বার 5। তাহলে 4 এবং 5 এই দুটো সমীকরণকে যদি আমরা তুলনা করি বা কম্পেয়ার করি, তাহলে আমরা কি পাই? কম্পেয়ার করলে পাই এদের দুজনেরই রাইট হ্যান্ড সাইডে একটি সাধারণ সমানুপাতিক ধ্রুবক রয়েছে K। তাহলে যেহেতু এদের রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষটি সমান, সুতরাং এদের বাম পক্ষটিও সমান হবে। তাহলে 4 ও 5 তুলনা করে আমরা পেতে পারি V1/T1 ইজ ইকাল টু V2/T2, যেটিকে সমীকরণ 6 দ্বারা লেখা হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমীকরণ, যেটিকে আমি দুটো স্টার দিতে চাইবো, যেটি কিন্তু আমাদের চার্লসের সূত্র থেকে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমরা ব্যবহার করতে পারবো। সুতরাং আমাদের চার্লসের সূত্রের গাণিতিক রূপ বলতে বা সমস্যা সমাধানের গাণিতিক সূত্র বলতে আমরা 6 নম্বর সমীকরণটিকেই বুঝবো, V1/T1 ইজ ইকাল টু V2/T2। এর পরের অংশে আমরা দেখব যে উষ্ণতার পরম স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্রের লেখচিত্রটি কেমন দেখতে হয়। এর আগে আমরা দেখেছি আগের আলোচনায় যে সেলসিয়াস স্কেল বা উষ্ণতার যে পরিমাপের যে সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড স্কেল যাই বলো, সেই সেলসিয়াস স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্রের লেখচিত্রের প্রকৃতি কীরকম হয়। সেটি একটি সরলরেখা হয় এবং সেই সরলরেখার একটি y-ছেদিতাংশ থাকে যার মান হয় V0/273 এর সাথে সমান, যার মান হয় V0 এর সাথে সমান, এবং যেটি টেম্পারেচার অ্যাক্সিস বা উষ্ণতা অক্ষকে -273-তে ছেদ করে। এখন সেখানে উষ্ণতাকে পরিমাপ করা হয়েছিল তোমার সেলসিয়াস স্কেলের সাপেক্ষে। এবারে আমরা চার্লসের সূত্রকে পেয়েছি উষ্ণতার পরম স্কেলের সাপেক্ষে। সেই পরম স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্রের সমীকরণটি এখন হয়েছে V ইজ ইকাল টু KT, যেখানে T হলো কেলভিন স্কেলে উষ্ণতা বা পরম উষ্ণতা, আর সেই উষ্ণতায় গ্যাসের আয়তন হলো ক্যাপিটাল V। এই সমীকরণটি থেকে বোঝা যায় যে এটি একটি মূল বিন্দুগামী সরলরেখাকে নির্দেশ করে। কাজেই দেখো এখানে লেখা আছে লেখচিত্রের প্রকৃতি হচ্ছে এটি একটি মূল বিন্দুগামী সরলরেখা। লেখচিত্রের প্রকৃতি হলো একটি মূল বিন্দুগামী সরলরেখা, কিন্তু সরলরেখাটি মূল বিন্দুকে স্পর্শ করে না। দেখো এখানে লেখচিত্র দেখানো হয়েছে, এক্স অক্ষ বরাবর টি বা উষ্ণতাকে দেখানো হয়েছে, যার এককটা হলো কেলভিন, আর ওয়াই অক্ষ বরাবর আয়তন ভি কে দেখানো হয়েছে, গ্যাসের আয়তন ভি, যার একক হলো সিসি বা কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার, যা আয়তনের একক। এখন এটি যদি মূলবিন্দু হয় তাহলে মূলবিন্দু স্থানাঙ্ক হবে 0, 0, বা মূলবিন্দু স্থানাঙ্ক হবে 0 কেলভিন বা -273°C। তাহলে ডিফারেন্ট প্রেশারকে কনস্ট্যান্ট রাখা হলে গ্যাসের ভর তো ধ্রুবক থাকবেই, চার্লসের সূত্রে আমরা জানি। এখন গ্যাসের চাপ যদি P1 ইজ ইকাল টু কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ যে গ্যাসের জন্য আমরা V এর সাথে T এর সম্পর্ক বার করতে চাইছি তাতে গ্যাসের চাপটা প্রথমে P1 মানে কনস্ট্যান্ট বা ধ্রুবক রাখা হয়েছে, তাহলে আমরা একটা মূলবিন্দুগামী সরলরেখা পাবো। আবার গ্যাসের চাপকে
যদি P2 তে ধ্রুবক রাখা হয় তাহলে আর একটা মূলবিন্দুগামী সরলরেখা পাবো V এর সঙ্গে T এর পরিবর্তন বোঝাতে। আবার গ্যাসের চাপকে যদি P3 তে কনস্ট্যান্ট রাখা হয় তাহলে আরেকটি মূলবিন্দুগামী সরলরেখা পাবো যা কিনা আয়তনের সঙ্গে উষ্ণতার পরিবর্তনকে বোঝাচ্ছে। এখন মজার ব্যাপার হলো এই ডিফারেন্ট প্রেশার কনস্ট্যান্ট রাখা হলে বা চাপের মান বিভিন্ন মানে ধ্রুবক রাখা হলে আমরা বিভিন্ন মূলবিন্দুগামী সরলরেখা পাবো। প্রথম বৈশিষ্ট্য হলো যে যত সরলরেখাগুলি এই উষ্ণতা অক্ষ থেকে বাইরের দিকে চলে যাবে তত কিন্তু চাপের পরিমাণ ক্রমশ হ্রাস পেতে থাকবে। তাই P3 P2 আর P1 এর মধ্যে কিন্তু সম্পর্ক হবে P3 লেস দ্যান P2 লেস দ্যান P1, অর্থাৎ এই লাল সরলরেখাটির ক্ষেত্রে চাপ সবচেয়ে কম, কালোটির ক্ষেত্রে চাপ আরেকটু বেশি এবং এই নীল সরলরেখাটির ক্ষেত্রে চাপ সবচেয়ে বেশি। অর্থাৎ চাপের পরিমাণ যত বেশি হবে সরলরেখাটি তত টি অক্ষের দিকে বেঁকে থাকবে বা ঝুঁকে থাকবে। এটা আমাদের মনে রাখতে হবে। আর যেটা আমরা মনে রাখবো সেটা হলো এই প্রত্যেকটি সরলরেখাই মূলবিন্দুগামী ঠিকই, কিন্তু মূলবিন্দুকে তারা কখনোই স্পর্শ করতে পারবে না। কারণ মূলবিন্দুতে যদি তারা স্পর্শ করে তাহলে মূলবিন্দুতে গ্যাসের আয়তন কি হয়ে যায়? শূন্য হয়ে যাবে, কারণ মূলবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0। তাহলে উষ্ণতা যদিও বা আমরা 0 কেলভিনে নিয়ে আসি -273-তে, তাহলে কিন্তু গ্যাসের আয়তনও শূন্য হয়ে যাবে। এবার গ্যাসের আয়তন বাস্তবে শূন্য হয়ে যায়, এটা বাস্তবে সম্ভব নয়। তাই আমরা মূলবিন্দুর কাছে এসে এই লেখচিত্রের যে সরলরেখার অংশগুলি সেগুলোকে তোমার ডটেড লাইন দিয়ে দেখিয়েছি। এখানে কোনো বোল্ড লাইন টানা হয়নি। এটা বোঝাচ্ছে যে সরলরেখাগুলি মূলবিন্দুগামী কিন্তু মূলবিন্দুকে স্পর্শ করে না। তাই এই লেখচিত্রটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা খেয়াল রাখবো যে লেখচিত্র মূলবিন্দুগামী সরলরেখা হবে V = KT, যার সমীকরণ, কিন্তু মূলবিন্দুকে অর্থাৎ 0 কেলভিন বা -273°C উষ্ণতায় তারা স্পর্শ করবে না। আর V3 V2 V1 যদি হয় তাহলে সরলরেখাগুলির ক্ষেত্রে যে বিভিন্ন মানে চাপকে ধ্রুবক রাখা হয়েছে সেই চাপগুলি কিন্তু ক্রমশ হ্রাস পায়, অর্থাৎ P3 লেস দ্যান P2 লেস দ্যান P1। এই ডিফারেন্ট চাপের ক্ষেত্রে আমরা এই সরলরেখাগুলি পাই। সুতরাং পরম শূন্য উষ্ণতার সাপেক্ষে বা উষ্ণতার পরম স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্রের লেখচিত্রের প্রকৃতি হলো এই রকম। তোমরা অবশ্যই লেখচিত্রগুলি নিজেদের খাতায় আঁকবে এবং প্র্যাকটিস করে রাখবে। চার্লসের সূত্র থেকে যে ধরনের গাণিতিক প্রশ্ন পরীক্ষায় আসে তার একটি উদাহরণ বা এক্সাম্পল এখানে প্রথমে দেখানো হলো কিভাবে আমরা চার্লসের সূত্র থেকে গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। এক্সাম্পল 1, প্রশ্নটি হলো 27°C উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 100 সিসি, চাপ স্থির থেকে উষ্ণতা কতটা বৃদ্ধি করা হলে গ্যাসের আয়তন প্রাথমিক আয়তনের 3 গুণ হবে। তাহলে এটি হলো আমাদের প্রথমে প্রশ্নটি প্রত্যেকে খাতায় লিখবে। 27°C উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 100 সিসি, চাপ স্থির থেকে উষ্ণতা কতটা বৃদ্ধি করা হলে গ্যাসের আয়তন প্রাথমিক আয়তনের 3 গুণ হবে। প্রত্যেকে প্রশ্নটা আগে খাতায় লিখে নেবে। এবার দেখো এই প্রশ্নটির জন্য কিভাবে সমাধান করা হয়েছে। গ্যাসের প্রাথমিক উষ্ণতা, আমাদের কিন্তু চার্লসের সূত্রের গাণিতিক রূপ ব্যবহার করতে গেলে প্রথমেই আমরা যেটা মনে রাখবো, উষ্ণতা যে কোনো স্কেলেই থাকুক না কেন আমাদের সেটাকে প্রথমে কনভার্ট করতে হবে উষ্ণতা পরিমাপের পরম স্কেল বা কেলভিন স্কেলে, যেটা একটু আগেই আমরা আলোচনা করেছি। তাহলে গ্যাসের প্রাথমিক উষ্ণতাকে আমরা T1 ক্যাপিটাল T1 দিয়ে রিপ্রেজেন্ট করব, দ্যাট ইজ 27°C। আমরা জানি সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে রূপান্তরের উপায় হলো তার সাথে 273 অ্যাড করতে হবে বা যোগ করতে হবে। তাহলে T1 = 27°C = 27 প্লাস 273 কেলভিন, দ্যাট ইজ ইকুয়াল টু 300 কেলভিন। প্রত্যেকে অঙ্কটি আমার সাথে সাথে খাতায় করতে থাকো। তাহলে গ্যাসের প্রাথমিক উষ্ণতা T1 = 300 কেলভিন। তাহলে গ্যাসের প্রাথমিক আয়তন প্রশ্নে বলা আছে V1 = 100 সিসি বা 100 সিসি,
সিসি মানে কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার। কারোর যদি সিসি বুঝতে অসুবিধা হয় তাহলে তারা বাংলায় অবশ্যই ঘন সেন্টিমিটার এই এককটিও ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার বলছে যে গ্যাসের চূড়ান্ত আয়তন তার প্রাথমিক আয়তনের 3 গুণ হবে। তাহলে চূড়ান্ত আয়তনকে যদি আমরা V2 দিয়ে লিখি, V2 ইজ ইকাল টু হবে প্রাথমিক আয়তন 100 সিসির 3 গুণ, তার মানে 3 ইন্টু 100 ইজ ইকাল টু 300 সিসি। বার করতে হবে যে গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা T2 ইজ ইকাল টু কত। প্রশ্নে বলা আছে যে গ্যাসের চাপ স্থির এবং যেহেতু চার্লসের সূত্র আমরা ব্যবহার করছি, গ্যাসের ভরও অবশ্যই ধ্রুবক থাকবে। তাহলে চার্লসের সূত্রের যে গাণিতিক রূপটা আমরা একটু আগেই প্রমাণ করেছি সেটি হলো, চার্লসের সূত্র থেকে আমরা পেয়েছি V1/T1 ইজ ইকাল টু V2/T2, অর্থাৎ উষ্ণতার পরম স্কেলের সাপেক্ষে V1/T1 ইজ ইকাল টু V2/T2 or T2 ইজ ইকাল টু V2/V1 ইন্টু T1। V2 এর মান প্রশ্ন থেকে 3 ইন্টু 100 দ্যাট ইজ 300, V1 এর মান 100 ইন্টু T1 এর মান 300 কেলভিন, তার মানে ইন্টু 300। এগুলো সবাই ক্যান্সেল হয়ে গেল, গিয়ে আমরা পেলাম কত, T2 ইজ ইকাল টু 900 কেলভিন। অর্থাৎ গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা কেলভিন স্কেলে বা উষ্ণতার পরম স্কেলে হতে হবে কত, 900 কেলভিন বা 900 কেলভিন। এবার এটাকে যদি তুমি সেলসিয়াস স্কেলে নিয়ে আসো তাহলে কি হবে, T2 ইজ ইকাল টু 900 মাইনাস 273। যেহেতু সেলসিয়াস স্কেলের সঙ্গে 273 যোগ করলে আমরা কেলভিন স্কেলে পাই, তাহলে কেলভিন স্কেল থেকে 273 মাইনাস করলে আমরা সেলসিয়াস স্কেলে পাবো। তাহলে T2 ইজ ইকাল টু 900 মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইজ 627 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 627 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটির আয়তন তার প্রাথমিক আয়তনের 3 গুণ হতে পারবে। এটি একটি চার্লসের সূত্রের গাণিতিক প্রশ্নের উদাহরণ। সুতরাং এই গাণিতিক প্রশ্নটির সমাধানের থেকে আমরা আরও একটি জিনিস বুঝতে পারি, সেটি হলো যে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ হবে, উষ্ণতা বৃদ্ধি করতে হবে কত, 627 ডিগ্রি। আগে গ্যাসটির উষ্ণতা ছিল কত, 27 ডিগ্রি। তাহলে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে গ্যাসের উষ্ণতা কতটা বৃদ্ধি করতে হবে। তার মানে গ্যাসের উষ্ণতা বৃদ্ধির পরিমাণ হবে 627 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 27 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকাল টু 600 ডিগ্রি সেলসিয়াস। অতএব গ্যাসের উষ্ণতা 600 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে হবে। এটি হলো আমাদের গাণিতিক প্রশ্নের আনসার বা সমাধান। তাহলে আমরা খেয়াল রাখবো প্রশ্নে যা চাওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের উত্তরটা দিতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলি শিখলাম সেটি হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ থেকে কিভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায়, পরম শূন্য উষ্ণতার ধারণাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা উষ্ণতা পরিমাপের একটা নতুন স্কেল তৈরি করতে পেরেছি যার নাম উষ্ণতা পরিমাপের পরম স্কেল বা কেলভিন স্কেল। সেই কেলভিন স্কেলের সঙ্গে উষ্ণতা পরিমাপের যে সেলসিয়াস স্কেল তার সম্পর্ক আমরা কিভাবে পাই, এবং সেই উষ্ণতার পরম স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্রকে কিভাবে নতুন করে ব্যাখ্যা দেওয়া যায়, তার গাণিতিক সমীকরণ কি হয় এবং তার লেখচিত্র কি হয়, আর কিভাবে ওই গাণিতিক সমীকরণ V1/T1 ইজ ইকাল টু V2/T2 এই সমীকরণটিকে কাজে লাগিয়ে আমরা চার্লসের সূত্র ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। তোমাদের জন্য বাড়ির কিছু কাজ দেওয়া হচ্ছে HW কোয়েশ্চেন হিসাবে, যেখানে চার্লসের সূত্রকে ব্যবহার করে আমরা এই সমাধানগুলি করার চেষ্টা করব। প্রশ্নগুলি তোমরা প্রত্যেকে খাতায় লিখে নেবে এবং সমাধান করে আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাবে, চেষ্টা করবে সমাধান করার। কোশ্চেনগুলি হলো, 1 নম্বর প্রশ্ন, মানবদেহের সাধারণ উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে উষ্ণতা পরিমাপের পরম স্কেলে বা কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত হবে। মানবদেহের সাধারণ উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা ফারেনহাইট স্কেলে আছে, যেটা তোমরা তোমাদের বাড়িতে যে থার্মোমিটার সেখানেও দেখতে পাবে 98.4 ডিগ্রিতে একটি লাল রঙের অ্যারো দেওয়া থাকে। উষ্ণতা পরিমাপের পরম স্কেলে বা কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতাটা কত হবে, অর্থাৎ তার নর্মাল টেম্পারেচার কত হবে সেটা তোমাকে কেলভিন স্কেলে নির্ণয় করতে হবে। 2 নম্বর প্রশ্ন, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির চূড়ান্ত আয়তনের সাথে তার প্রাথমিক আয়তনের অনুপাত নির্ণয় করো। আবার বলছি, স্থির চাপে
কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির চূড়ান্ত আয়তনের সাথে তার প্রাথমিক আয়তনের অনুপাত নির্ণয় করো। এটিও তোমরা নিজেরা চেষ্টা করবে করার। আর লাস্ট কোয়েশ্চেন যেটা 3 নম্বরে দেওয়া হয়েছে সেটি হলো সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল ও কেলভিন স্কেলে থার্মোমিটারে বিশুদ্ধ জলের হিমাঙ্ক ও বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্কের মান কত? আবার বলছি, সেলসিয়াস স্কেল থার্মোমিটার, ফারেনহাইট স্কেল থার্মোমিটার ও কেলভিন স্কেল থার্মোমিটারে বিশুদ্ধ জলের হিমাঙ্ক ও বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্কের মান কত? হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান বার করতে হবে বিশুদ্ধ জলের ক্ষেত্রে 3টি উষ্ণতার স্কেলে। এই পর্যন্ত তোমাদের কাজ দেওয়া থাকলো। তোমাদের প্রথম কাজ হলো এই ক্লাস ওয়ার্কে যতগুলি লেখচিত্র, যতগুলি সংজ্ঞা, যতগুলি সমীকরণ দেখানো হয়েছে সেগুলো অবশ্যই নিজেদের খাতায় করবে এবং তারপরে যে গাণিতিক উদাহরণটি তোমাদের করে দেওয়া হলো সেটি নিজেদের খাতায় করবে এবং লাস্টে এইচডব্লিউ যে 3টি প্রশ্ন দেওয়া হলো এই প্রশ্নগুলির সমাধান করে আমাকে হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠাবে। আজকের ক্লাস এই পর্যন্তই রইল।